সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সাইদ আব্দুল্লাহ, ফ্রিল্যান্স সাংবাদিক। সাইদ আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখিয়ে নিচ্ছি। আমার দেশ, রাষ্ট্রীয় সহিংসতায় এক প্রজন্মের অন্ধত্ব, করিডোর নিয়ে কারো সঙ্গে কথা হয়নি, সংবাদ সম্মেলনে উপদেষ্টা। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, যুক্তরাষ্ট্রের শুল্ক, ভারতের নিষেধাজ্ঞা, চিন্তিত ব্যবসায়ীরা। আমাদের সময় নির্বাচনে হিসাব নিকাশ ক্রমে জটিল হচ্ছে, মেয়র পদ নয়, এবার সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি। কালবেলা ঢাকার 2 সিটি নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিচ্ছে সরকার, স্থানীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। দেশ রূপান্তর 8 লাখ কোটি টাকার বাজেট, ইসি একটি দলের মুখপাত্র। খবরের কাগজ, বিএনপি এনসিপি দ্বন্দ্ব প্রকাশ্যে, ঐক্যমত্য না হলে জনগণকে সব জানিয়ে যাব, আলী রিয়াজ। এই মুহূর্তে যে কটা কাগজ, এই কাগজগুলোতে একটি খবর অনুপস্থিত, কিন্তু অনলাইনগুলোতে সেই খবরটা এসে গেছে। বিলম্বে খবরটা আসছে নিউজ টেবিলে আর কি, নিউজ ডেস্কে। তো সেই খবরটা হচ্ছে সেনা সদরে সেনাবাহিনীর প্রধান একটা দরবারে তার অবস্থান স্পষ্ট করেছেন। সেনাবাহিনী কি চায়, কি অবস্থা, কি বলেছেন। আপনি নিশ্চয়ই এই খবরটার দিকে আপনি নজর রেখেছেন। আপনার কি মনে হয়, কিভাবে, কোন প্রেক্ষাপটে, কেন তিনি বললেন? ধন্যবাদ মতি ভাই, আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। এই আলোচনাটা করতে হলে কয়েকটা প্রেক্ষাপট আলোচনা করতে হবে। অন্তত এই প্রেক্ষাপটের জন্য আমি একটু বেশি সময় আপনার কাছে চেয়ে নিচ্ছি। আজকের আলোচনায় অনেকগুলো জায়গায় কনক্লুসিভ কিছু রিমার্ক চলে এসেছে। যে জায়গাগুলো নিয়ে অনেক ঢাক ঢাক গুড়গুড় করার মতো কথাবার্তা ছিল, মোটা দাগে আমার কাছে মনে হয়েছে এই সামগ্রিক কথা যেটা বিভিন্ন অনলাইন ভার্সনে যেটা দেখা গেছে, সেই জায়গাতে 4টা পয়েন্ট আছে। একটা হলো সরকারের সাথে মিলিটারি যে সম্পর্কের জায়গাটা, সেটার পর ফোকাস আছে। ইলেকশন কবে নাগাদ হতে পারে সেই টাইপ একটা ইঙ্গিত আছে। তারপরে এই যে বিভিন্ন জায়গায় মব জাস্টিস, বিভিন্ন ইস্যু যেটা, এগুলো যে টলারেট করা যাবে না সেই ব্যাপারে ইস্যু আছে। এবং আরেকটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার আছে করিডোর ইস্যুতে। এখন কেউ প্রশ্ন তুলতেই পারে যে এটা কি সেনা সদর থেকে জানানোর মতো কোনো ঘটনা কি না। টেকনিক্যালি রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। পলিটিক্যাল যে কোনো ডিসিশন পলিটিক্যালি সলভ করাটা দরকার। কিন্তু কথা চলে আসতে পারে সেটা কি এতদিন করা হচ্ছিল? উত্তর হলো সেই কাজটা করা হয় নাই। করিডোর ইস্যুতে আমি যদি একটু পরেও আসি, সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন জায়গায় এই যে এত 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 অস্থিরতা, একটা দেশ ফাংশন করার জন্য এত অস্থিরতা নিয়ে তো চলতে পারে না। যেমন যে কোনো একজন মানুষ, তার যদি মনে হয় গুলিস্তান থেকে শুরু করে কেউ একজন গাবতলী যাবেন, অথবা ঢাকার এক মাথা থেকে আরেক মাথা অতিক্রম করবে, আমার মনে হয় যে বহুদিন হয়ে গেছে নির্বিঘ্ন যাতায়াত করে যে মানুষ যাবে সেই জায়গাটা তারা হারিয়ে ফেলেছে। আবার কেন এই যে মবের কথাটা আসলো, কিছুদিন আগে একটা আন্দোলনে, সেই আন্দোলনের ফিলোসফিক্যাল দিক আছে, প্র্যাকটিক্যাল দিক আছে। ওই আলোচনার ওই জায়গাটা আমি একটু আপাতত যদি উজ্জ্বল রাখি, আন্দোলনের একটা নেচার নিয়ে আমাদের বোধহয় কথা বলাটা জরুরি। যমুনার সামনে যখন কোনো আন্দোলন হয়, মার্চ মাসে ডিএমপির পক্ষ থেকে একটা অফিসিয়াল প্রজ্ঞাপন জারি করা ছিল, যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টালের সামনে, শাহবাগে কোনো ধরনের কোনো জমায়েত, সভা, সমাবেশ, আন্দোলন করা যাবে না। তার পরবর্তীতে কি দেখা গেল? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন বিভিন্ন জায়গায় হইতে পারে, বিভিন্ন ক্যাপাসিটিতে হইতে পারে, সেটার উপযোগিতাও বাজারে ছিল, যে কোনো ফর্মেই হোক না কেন। কিন্তু ওই আন্দোলনটা কোনো অবস্থায় কি যমুনার সামনে হতে পারে কিনা, যেহেতু ডিএমপির সুস্পষ্ট নির্দেশনাটা ছিল। কিন্তু দেখা গেল যমুনার সামনেই আন্দোলনটা গেল, অল্প কয়েকজন পুলিশ মোটামুটি বাধা দিতে দিতেই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হলো। এবং তারপরের দিন ঘটেছে সবচেয়ে বাজে একটা জিনিস, সেটা হলো সিটি কর্পোরেশন এবং রাজুক তারা যেটা করেছে, তারা ক্যানন দিয়ে তাদেরকে পানি দিয়ে ঠান্ডা করছে, তাদেরকে পানি খাওয়াচ্ছে। ইট নেসেসারিলি মিনস এইটা একটা স্টেট স্পন্সর্ড আন্দোলন। আন্দোলনটা হতেই পারতো, এতে কোনো সমস্যা দেখি না আমি। গণতান্ত্রিক একটা দেশে অবশ্যই আন্দোলনটা হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলার অবশ্যই দরকার ছিল, তারা যে প্রেক্ষাপটগুলো তৈরি করেছিল। কিন্তু এইটা করার জন্য এইভাবে কি স্টেট স্পন্সর্ড হয়ে কি এটা করানোর দরকার ছিল? তখন তো ডিএমপির নির্দেশনাটা ছিল। তার মানে ডিএমপির নির্দেশনা কারো কারো ক্ষেত্রে শিথিল হয়, কারো কারো ক্ষেত্রে রাপ অ্যান্ড টাফ হয়ে যায়। ঠিক তারপরে জগন্নাথের স্টুডেন্টরা যে কারণেই হোক তারা গিয়েছে,
যাওয়ার পরে তাদের পর ব্যাপক মারপিট করা হয়েছে, তাদেরকে দমন করা হয়েছে, সেটা নিয়ে মাহফুজ আলমের পর আক্রমণ এবং নানা ধরনের ঘটনা ঘটলো। আমার কথা, রাষ্ট্রকে কিন্তু সবসময় নিউট্রাল হতে হয়। তো রাষ্ট্র তো এই জায়গায় নিজেই মানে আমার কাছে মানে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করলো। এবং এই ব্যাপারটা নিয়ে আমি অনেক দিন যাবত একটা কথা মাঝে মাঝে ভাবি যে আমার জায়গা থেকে বলা উচিত কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি রেসপেক্ট করি, অতীতেও করে আসতাম। এমনকি বাংলাদেশের মানুষ যখন গণহারে ওনার মামলা হওয়ার পরে ওনাকে নিয়ে আজে বাজে কথা বলতো, তখন তো ওনার পক্ষে আমরাই অ্যাক্টিভিজম করেছি। তো সেই রেসপেক্টটাকে রেখেই আমি যদি একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি, ওনাকে প্রেস ব্রিফিং করতে দেখেছে কে? এই যে 9টা মাস উনি রাষ্ট্রের মানে নির্বাহী বিভাগে প্রধান হয়ে উনি আছেন আপাতত, উনি তো একটা প্রেস ব্রিফিং করেন নাই। প্রেস ব্রিফিং করলে ওনার কাছে কোন একজন সাংবাদিক এই প্রশ্নটা অন্তত করতে পারতো যে যমুনার সামনে ডিএমপির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যারা আন্দোলন করতে গেল তাদেরকে কেন এই রাজউক সিটি কর্পোরেশন তাদেরকে হেল্প করলো, অন্যদেরকে কেন পেটানো হলো। অন্য অনেক মানুষের আমরা বিবৃতি শুনি, প্রেস সচিবের বিবৃতি শুনি, অমুক তমুক বহু মানুষের বিবৃতি শুনি, কিন্তু কাউকে তো অফিসিয়ালি মুখপাত্র বানানো হয় নাই। গতকাল একজন শ্রদ্ধেয় সাংবাদিকের একটা কমেন্টারি দেখলাম ফেসবুকে, আমি নুরুল কবির সাহেব নিউজের এডিটর, উনি খুব চমৎকার একটা প্রশ্ন তুলেছেন। আমার কাছে মনে হয় প্রশ্নটা রেলেভেন্ট, যে প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি তো বিয়ন্ড প্রেস সেক্রেটারির বাইরে গিয়ে উনি যে কাজটা করার চেষ্টা করছেন, উনি মুখপাত্র হওয়ার মতো ভূমিকাটা পালন করছেন, কিন্তু ওনার কি অফিসিয়াল পোস্ট ওইটা? তাহলে সরকার এটা ক্লিয়ার করুক যে উনি গভর্নমেন্টের মুখপাত্র, তাহলে ওনার স্টেটমেন্টগুলোকে আমরা গভর্নমেন্টের স্টেটমেন্ট হিসেবে খুবই অফিসিয়ালি আমরা জাজ করতে পারতাম, সেটাও তো হচ্ছে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রশ্ন তো কেউ করতেই পারতো যে আপনি কেন যমুনার সামনে এই কাজটা করলেন। তার মানে অনেকগুলা জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, স্টেটের পক্ষ থেকে এটা করা উচিত না। সেনাপ্রধান কি বলেছেন? আর আমি ওই জায়গাতে একটু আসছি মতি ভাই। তো তারপরে আরেকটা ব্যাপার হলো যে মবের যে কালচারটা বিভিন্ন জায়গায়, এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি এই আলোচনায় আসছি। কিছুদিন আগে বরিশালে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এবং একাদশ শ্রেণীতে পড়ে এবং এসএসসি পরীক্ষা দিয়েছে সেই দুইটা ছেলের বয়স অফিসিয়ালি দেখানো হয়েছে, একজনের বয়স 22 বছর, একজনের বয়স 27 বছর। এই হাস্যকর রিপোর্ট করার পরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো তাহলে এই রেজিমেও হয়েছে। একই সাথে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, কোনো কারণ নাই। বড় বড় রুই কাতলাকে দেশ থেকে নিরাপদে দেশ ত্যাগ করতে দিয়ে আপনি জাস্ট ইস্যুটাকে ঘোরানোর জন্য আজ এক নায়িকা কাল এক মডেল যার নামে হত্যা মামলা দিচ্ছেন, সেটার কোনো বেজ নাই, নিয়ে এসে আটক করছেন, একটা ইস্যু বানিয়ে রাখছেন। এই যে ঘটনাগুলো চলছে, সেনাপ্রধান পারফেক্টলি, যেহেতু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, রাস্তার ল অ্যান্ড অর্ডার তাদেরকে দেখতে হচ্ছে, তারা কিন্তু এই ব্যাপারটা অ্যাড্রেস করতে বাধ্য হয়েছে। আরেকটা ব্যাপার, ইলেকশন নিয়ে তারা যে কথাটা বলেছে, আমার কাছে মনে হয় অনেকের কাছে মনে হতে পারে যে এটা কি আজকে প্রথমবারের মতো বললো, কিন্তু আর্মি চিফ এর আগেও কিন্তু কয়েকটা অ্যাড্রেসে এই কথাটা বলেছে যে তারা দ্রুত তাদের এই যে স্ট্যাটাসকো যেটা আছে, ক্যাম্প করে করে থাকছে, তারা এইটা করতে চায় না, একটা ইলেকশন দিয়ে তারা ফেরত যেতে চায়। এর একটা কারণটা হলো একটা ডিসিপ্লিন ফোর্স যখন বাইরে এইভাবে থাকে তাদের কিন্তু ডিসিপ্লিনারি গ্রাউন্ডে ব্যাপক ঘাটতি হয়। 11 সময় যেটা হয়েছিল সিরিয়াস লেভেলে, ওই আর্মিকে আর ব্যারাকে নিয়ে যাওয়ার পরে ডিসিপ্লিনারি গ্রাউন্ডে নিয়ে এসে ট্রিট করাটা খুব একটা সম্ভবপর হচ্ছে না। এই এতগুলো মাস তারা ক্যান্টনমেন্টের বাইরে, তাদের যে রেগুলার অ্যাক্টিভিটিস, কারণ আর্মি কিন্তু খুবই স্পেশালি ট্রেইনড, তাদের ট্রেনিং আলাদা, সব কিছু আলাদা। তাদেরকে পাবলিকের সাথে এই ধরনের এঙ্গেজমেন্টে আসলে যেটা হয়, তাদের নৈতিক অবক্ষয়ের একটা জায়গাটা তৈরি হয়, একটা ডিসিপ্লিনের গ্রাউন্ডের তারা বাইরে চলে আসে। আর্মির চিফ এর আগেও বলেছেন এবং আজকে দরবারের পরে খুবই ক্লিয়ার, উনি চাচ্ছেন ওই যে একটা মোটামুটি একটা রোড ম্যাপ, মানে এটাকে তো রোড ম্যাপ বলা যায় না, যে ডিসেম্বরেও হইতে পারে, জুনের না ডিসেম্বরে হওয়া উচিত বলেছেন উনি। এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাটা ছিল, আর্মি চিফ এর আগেও বলেছিল ডিসেম্বরে হওয়া উচিত, আজকে একদম সুস্পষ্টভাবে বলে দিয়েছে ডিসেম্বরের ভেতরেই হওয়া উচিত। আরেকটা যেটা কথা, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ যেটা নিয়ে অনেক অস্থিরতা চলছে, অনেক দিন ধরে তর্কাতর্কি চলছে এবং সরকারের ভেতরে অনেকটা কনফিউশন আমি দেখছি, করিডোর ইস্যু নিয়ে, মানবিক করিডোরের ইস্যু নিয়ে। আজকে যখন সিকিউরিটি অ্যাডভাইজার সাহেব খুব ক্লিয়ারলি বলছেন যে এইটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয় নাই, এই কথাটা যখন আমরা শুনবো, আমি নিজেও ফেসবুকে এটার প্রতিবাদ করেছি, তাহলে 27 এপ্রিলে পররাষ্ট্র উপদেষ্টা উনি নিজে অন রেকর্ড প্রেস ব্রিফিং করার সময় বলেছেন, আমরা মানে ওই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মিয়ানমারে মানবিক করিডোর দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শর্ত সাপেক্ষে। তাহলে কথাটা হলো, এই সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, উনি 27 এপ্রিল বলছেন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নীতিগত সিদ্ধান্ত নিশ্চয়ই তারা আলাপ আলোচনা করেই নিয়েছেন। এবং তারপরে আজকে কতদিন, সেই 27 এপ্রিলের কথা যদি বিবেচনা করি, আজকে চলে গেল 21 মে। এর মনে করি এই লম্বা একটা সময় এটা ক্লারিফাই করতে পারেন নাই সিকিউরিটি অ্যাডভাইজার সাহেব।
অনেকগুলো দিন যখন এটা নিয়ে রাজনৈতিক মাঠটা অনেক গরম, এটা নিয়ে বিএনপি নেতারা কথা বলেছেন, জামাত কথা বলেছে, এনসিপিরও কয়েকজন কথা বলেছে, এবং যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন তারাও বিভিন্ন লেয়ারে কথা বলতে বলতে খলিল সাহেব আজকে এসে বলছে কোনো আলোচনাই হয় নাই। তাহলে তো আমাদের এইটাও চিন্তায় আসা উচিত যে সিকিউরিটি অ্যাডভাইসারের কথাটাই সরকারের বক্তব্য নাকি পররাষ্ট্র উপদেষ্টার কথাটাই সরকারের বক্তব্য। তাহলে দুইজন মিলে সমন্বিত একটা প্রেস ব্রিফিং করুক। এবং আরেকটা যেটা ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আমি কনক্লুসিভ কোনো রিমার্ক আমার জায়গা থেকে দিব না। মানবিক করিডোরের যেটা ইস্যু, ডেফিনেটলি এটা খুবই সেন্সিটিভ ইস্যু। মানবিক হইতে পারে, পৃথিবীর অনেক জায়গায় এই ধরনের করিডোরের ইউজ হয়েছে নাকি মিস ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা একটু ঘাটাঘাটি করলেই আমরা দেখতে পারি। এবং বাংলাদেশের মতো একটা দেশ, আমরা এই দেশটাকে পরাশক্তিদের ব্যাটেলফিল্ড হইতে দিতে পারি না। মানবিক করিডোরের মতো ব্যাপার শর্ত সাপেক্ষে বিভিন্ন ইস্যু যদি দিতেও হয়, আমি বলছি নিকট ভবিষ্যতে কখনো এমন কোনো পরিস্থিতি অ্যারাইজ করতেও পারে, কিন্তু সেই ব্যাপারটা কাদের ম্যান্ডেট আছে? একটা নির্বাচিত সরকার আসলে যেটা হয়, জনগণের সাথে তাদের একটা যোগাযোগটা রাখতে হয়, এবং ওই মুহূর্তে এটা নিয়ে সংসদেও কিন্তু এই ব্যাপারটা উঠবে। জনগণের প্রতিনিধিত্বশীল অবস্থায় সেই আলাপ আলোচনাটা হতে পারে। এই সরকার যেটা করলো, এতগুলো দিন মানুষকে অন্ধকারে কেন রাখলো? এবং এই সরকার যখন গঠন করা হয়, এই যে অনেকেই বলেন অমুক করার ম্যান্ডেট আছে, তমুক করার ম্যান্ডেট আছে, রাজনৈতিক দলগুলোর সাথে তো আলোচনা করা হয়েছে। 5 তারিখেই সব রাজনৈতিক দলের প্রতিনিধিকে আলোচনা করা হয়েছে। মানে সরকার যখন গঠন করা হয়, আনঅফিশিয়ালি প্রত্যেকটা রাজনৈতিক দলই জানতো। তার মিনিং হলো, এত বড় একটা ঘটনা ঘটলো, তারপর বিএনপি সবার আগে যে রিয়াক্টটা করেছে যে রাজনৈতিক দলদের সাথে কেন আলোচনা করা হলো না, যেমন তো বলেছে বিভিন্ন ফরম্যাটে। এটাই তো হওয়া উচিত যে একটা ডিসিশন যদি নিতেও হয় অ্যাডহক বেসিসে, তার জন্য এই যে তার স্টেক হোল্ডার যারা আছে আলোচনা করাটা দরকার ছিল, করে নাই। এবং এইটা যদি করা হয়, দেশের সিকিউরিটি একটা থ্রেট তৈরি হতে পারে, এবং দেশের সিকিউরিটির ইস্যু যখন চলে আসে, আর্মি প্রসঙ্গটা তখন ইনএভিটেবল হয়ে যায়। সো আর্মির কিন্তু এই ব্যাপারে কমেন্ট করার খুবই ভ্যালিড একটা জায়গাটা আছে। সো এই যে কমেন্টগুলো, ইলেকশনের ইস্যু, মবের ইস্যু এবং কোঅর্ডিনেশনের অভাবের ইস্যু, করিডোর ইস্যু খুবই পারফেক্টলি অ্যাড্রেস করা হয়েছে। ইলেকশনের ইস্যুটা নিয়ে মনে হয় আরেকটু সাম্প্রতিক একটা প্রেক্ষাপট বলে রাখাটা ভালো। আজকে এনসিপি যে কাজটা করেছে, তারা তো হাইপ তুলেছিল অনেক বেশি, কিন্তু দেখা গেল তারা যখন ইলেকশন কমিশন ঘেরাও করতে যায়, যাওয়ার পরে মনে হলো যে ধরনের ছবি দেখলাম, যে তাদের সমর্থকদের চেয়ে মূলত ক্যামেরাম্যান, সাংবাদিক এবং পুলিশের সংখ্যাই বেশি। এই ব্যাপারটা তো ভালো কোনো বার্তা দেয় না। তার মানে তাদের ওই আহ্বানে মানুষ সাড়া দিচ্ছে না। এবং তারা যাওয়ার পরে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, নাসিরউদ্দিন পাটোয়ারি, যে কথাগুলো বলল যে বিএনপি পন্থী যেসব উপদেষ্টা আছে তাদেরকে বের হয়ে যাওয়া উচিত, এবং সরাসরি নাম ধরে বলেছেন। আসিফ নজরুল সাহেবের কথা বলেছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন। এই জায়গায় খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার, আমার মনে হয় যে এই ব্যাপারটা অ্যাড্রেস করাটা জরুরি। এই সরকার কিছু কিছু ক্ষেত্রে পোট্রে করার চেষ্টা করে, তারা আর্থিকভাবে খুব ভালো করার চেষ্টা করছে, এটা তো সরকারেরই বিবৃতি। প্রেস সচিব অনেকবার বলেছে, বিভিন্ন মানুষ আলাপ আলোচনা করেছে। তাহলে যারা আর্থিক খাত দেখাশোনা করছে তাদেরকে এবার বের করে দেওয়ার কথা হচ্ছে। ইউনূস সাহেব আসার পরে কোন কমেন্টটা করেছিল, এই সরকারের নিয়োগদাতা কারা? ছাত্ররা। ছাত্ররা আসার পরে এই উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়, ছাত্ররা এটাকে ক্যাশ করেছে বিভিন্ন সময়ে, যে আর্থিক খাতে ভালো করছে, তাদেরকেও বের করে দেওয়ার দরকার হচ্ছে। ইলেকশন কমিশনটা গঠিত হয়েছে কখন? এটার জন্য তো সার্চ কমিটিও করা হয়েছে অনেক পরে। তার মানে সরকারের নিয়োগকর্তা যারা, ইউনূস সাহেব বারবার করে কথা বলেন এই মাস্টার মাইন্ড তত্ত্ব, অমুক তত্ত্ব, তমুক তত্ত্ব, এগুলো কারা দিয়েছে? প্রেস সচিব সাহেবও দিয়েছেন, ইউনূস সাহেবও জাতিসংঘের মতো জায়গায় গিয়ে বলেছেন। তাহলে এই জায়গাটা কেন আজকে এই অবস্থায় আসলে? রাজনীতির ব্যাপারটা মতি ভাই, আমি সিম্পলি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বিশ্বাস করি রেসপেক্টের অনেক বড় একটা দাম আছে। আমরা কারো ক্রিটিসিজম করতে পারি, কিন্তু রাজনীতিতে একজন সিনিয়র মানুষ যারা আছেন, লেটস সে আমি কোনোদিন জ্ঞান, বিদ্যা, বুদ্ধিতে আপনার সমান আমি কখনোই হতে পারবো না, কারণ মানুষের একটা লিভড এক্সপিরিয়েন্স থাকে। একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ বা অন্য সবাই আছে, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারি, কিন্তু আজকে যে ভাষায় এনসিপির যাদের নিবন্ধন নাই, যাদের দিনকে দিন মানুষের সাপোর্ট কমে যাচ্ছে, তারা গিয়ে যখন স্টেট ফরওয়ার্ড এইভাবে কথাবার্তা বলে, আমার মনে হয় যে এই রেসপেক্টের জায়গাটা কমে যায়, এবং রেসপেক্টের জায়গা রাজনীতিতে যদি হারিয়ে যায়, সেটা একটা সংকটের জায়গা তৈরি করে। বর্তমানে তো আওয়ামী লীগ নাই, তাহলে অন্য যারা আছে এই জায়গায় একটা রেসপেক্টের মাধ্যমে একটা হারমোনিয়াস রিলেশন রাখা সম্ভব ছিল। বরং এনসিপির যারা বন্ধুবর্গ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারা কিন্তু একটা কাজ করতে পারতো। নিবন্ধনের সময়সীমা যেটা, তারা কিন্তু 2 মাস এক্সটেন্ড করার জন্য আবেদন করেছিল, 2 মাসের ভেতরে 1 মাস পার হয়ে যাচ্ছে। তারা বরং মাঠে যেতে পারতো, জেলা কমিটি গঠন করা, উপজেলা কমিটি গঠন করা, এইগুলা না করে তাদের শয়নের স্বপ্নে যদি একটাই চিন্তা হয় ইলেকশন ঠেকাও, ইলেকশন ঠেকাও, এবং নানা ধরনের অস্থিরতা বাড়তে থাকবে। এই ব্যাপারগুলো ইলেকশন থেকে এদের লাভ কি? আমি আসলে খুবই কনফিউজড।
কারণ আমার কাছে যেটা মনে হয়, ওই যদি আগে ইলেকশন হতো, আজ থেকে 3 মাস আগে তাদের যে ইমেজটা ছিল, যদিও দল গঠন করা হয়েছে ফেব্রুয়ারির একদম লাস্ট দিনে, কিন্তু ওই সময়েও যদি আনুষ্ঠানিকভাবে দল গঠন নাও করা হয়, তাদের প্রতি যে আস্থার জায়গাটা ছিল, প্র্যাকটিক্যালি এটা টিভির দর্শক, আপনার যারা দর্শক আছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারবেন, দিন যত যাচ্ছে তাদের তো সাপোর্ট কমছে। হয়তো বা 3 মাস আগে, সবাই একটু নিজেরা একটু যাচাই করে দেখবেন আপনারা, 3 মাস আগে এই ছাত্রদের প্রতি যে আস্থার জায়গাটা ছিল, ভালোবাসার জায়গাটা ছিল, ডেফিনেটলি এখন কমে যাচ্ছে। তার মানে দিন আগাতে থাকলে তারা যে প্ল্যানটা করছে, বোধহয় অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা মনে হচ্ছে না, কারণ আমি আমার এলাকায় তো ঘুরে বেড়াই, আমার পাবনায় বেড়ার সাথে যখন বিভিন্ন জায়গায় চষে বেড়াই, অনলাইনের দুনিয়াটা আর রাজনীতির রিয়েল গ্রাউন্ড যেটা, দুইটার ভেতরে অসম্ভব রকমের পার্থক্য আছে। আমি আমার এলাকায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে বলে এটা কিন্তু বোঝার চেষ্টা করছি। একজন পিএইচডিওয়ালা ব্যক্তির ভোটের যা ভ্যালু, একজন অল্প শিক্ষিত বা শিক্ষা দীক্ষার নাই কিন্তু একজন কৃষক, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, দুইজনের ভোট কিন্তু সমান। রাজনীতিটা কিন্তু সবার জন্য, এটা একটা বিশাল বড় আমব্রেলা। কিন্তু ওই মানুষদের কাছে যদি না যাওয়া হয়, শুধুমাত্র এসি রুমে বসে আমরা মনে করি যে ফেসবুক দিয়ে আর অ্যাক্টিভিজম করে সব কাজ চলবে, তাহলে রাজনীতির রিয়েল ফ্লেভারটা না পেলে আমার মনে হয় ভুল দিকে ধাবিত হওয়ার একটা জায়গা থাকে। এই জায়গাগুলো থেকেই অস্থিরতাটা আসছে বলে আমি মনে করি, এবং এই জন্য আর্মি চিফের এই ব্যাপারগুলো অ্যাড্রেস করতে বাধ্য হতে হয়েছে। সাইদ, এই মুহূর্তে এই প্রেক্ষাপটে, এখন প্রেক্ষাপট তো বদলে গেছে, এই প্রেক্ষাপটে এখন মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস কি করবেন বলে আপনার মনে হয়, বা ছাত্ররাই বা কি করবে যারা সরকারে আছেন? আমি লাস্টের কয়েকদিনের ঘটনা প্রবাহ দেখে কয়েকটা জায়গা খুবই ক্লিয়ারলি বুঝতে পারছি যে এমন কিছু প্রেসিং ইস্যু চলে এসেছে, যেমন মেয়রের ইস্যুটা নিয়ে একদম একটা ইগোর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারণ উভয় সাইড থেকে পুশ করার যে জায়গাটা, রাজনীতিটা বিরুদ্ধচারণ থাকবে, সমালোচনার জায়গাটা থাকবে, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, হয় এসপার না হলে ওসপার। এই কাজটা করার কারণে নবাগত দলের আর যাই হোক, সেটা ভালো কোনো সলিউশনটা আসে নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার কাছে যিনি মনে হয় যে ওনাকে আমরা অনেক রেসপেক্ট করি, ওনার খুবই সুস্পষ্ট যদি কাজ থাকতো, আহতদের চিকিৎসা, যারা মারা গেছেন তাদেরকে কিভাবে সেটেল করা যায়, আওয়ামী লীগের বিচারের প্রশ্ন, এবং তারপরে একটা সুন্দর নির্বাচন। অনেক মানুষ, আমি বিশ্বাস করি এই জিনিসটা শোনার পর, নির্বাচনের কথাটা শুনলেই অনেকের দেখে আলোচনায় কেমন যেন ফোসকা পড়া টাইপ অবস্থা হয়ে যায়। আজ থেকে 6 মাস আগেই বহু মানুষ ছিল নির্বাচন চাই না, দেখা যাচ্ছে তাদের কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে। প্রেক্ষাপটটা এমনই, 1/11 সরকারের সময়ে প্রথম কয়েক মাস মানুষ খুবই হাততালি দিত, এই তো কেউই নাই আর ভালো হয়ে যাবে, কিন্তু পরে বুঝতে পারলো রাজনৈতিক সংকট রাজনীতির বাইরে গিয়ে সমাধান করা যায় না, রাজনৈতিক সংকট রাজনীতির ভেতর দিয়েই সমাধানটা করতে হয়। সো ওনার জন্য একটা খুব চমৎকার কাজ হতে পারতো। মানুষ আসলে কি দেখতে চায়, কিছু জায়গায় রিফরমেশন দরকার ডেফিনেটলি, আর রিফরমেশনও কোনো উইদিন ব্র্যাকেটের জিনিস না যে এই টাইমে শেষ হয়ে যাবে, একটা অনন্তকালের প্রসেস। অনেক জায়গায় বাংলাদেশের রিফরমেশন দরকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। একই সাথে আহতদের চিকিৎসার ব্যাপার, আওয়ামী লীগের বিচার করার ব্যাপার, প্রত্যেকটা জায়গায় কি গুবলেট পাকে নাই? আওয়ামী লীগের যে হারে বিচারটা হওয়ার কথা হয়েছিল সেটা কি হয়েছে? আমার মনে হয় যে এটা যে কোনো একজন মানুষ বিশ্বাস করবে যে এই কাজটা দায়িত্বের সাথে করা যায় না, এটা সরকার একটা কালেকটিভ ফেইলিওর। আহতদের দিকে চাকালে দেখা যায় যেভাবে তাদের ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল সেটাই নিশ্চিত করতে পারে নাই। মানে এতগুলা মাস পরে আহতদের ট্রিটমেন্ট একটা সরকার ঠিক মতো দিতে পারে নাই, ওই সরকার বাকি কাজ কিভাবে করবে? আব্দুল হামিদ দেশ থেকে চলে গেল কিভাবে? আমার কাছে মনে হয় এইটাও রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যদি এটা কোঅর্ডিনেটেড না করা হতো, তার মতো একজন মানুষ ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে, কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ থেকে বের হয়ে যাবে, এটা হতেই পারে না। অনেক মানুষ অনেক কিছু বলতে পারে। সো এই যে বিভিন্ন মানুষ বের হয়ে যাচ্ছে, নিরাপদে আছে, এই কাজগুলো কেন ঘটছে? মানে সরকারের ব্যর্থতার জায়গাগুলো আছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে। মানুষ আসলে বিগত 15 থেকে 16 বছর কোনো ভোট ঠিক মতো দিতে পারে নাই। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাও কিন্তু চারটিখানি কথা না যে আজকে বলবো আর ইলেকশন হয়ে যাবে। এটা করার জন্য তার আমলাতান্ত্রিক সংস্কারটা করা জরুরি ছিল, পুলিশের সংস্কার করাটা জরুরি ছিল, তারপর বিভিন্ন জায়গায় একটা লেয়ারে লেয়ারে সংস্কার আনার দরকার ছিল, সেদিকেও কোনো তৎপরতা নাই। এবং যারা অতীতে অপকর্ম করেছিল ভোট কেন্দ্রিক, তাদের কি বিচারটা হয়েছে? সেটাও হয় নাই। এবং এত কিছু করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি ঠিকমতো আয়োজন না করতে পারে, তাহলে আমাদের দেশের যে একটা ইমেজ, সেটা তো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন একটা কথা আসতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কি করার আছে? আমি বলবো সংস্কারের মতো বেসিক কিছু জায়গাটা করতে থাক, ঐক্যমত্য কমিশন আছে তাদের সাথে বসে কোন কোন জায়গায় ঐক্যমত হওয়াটা পসিবল, যেসব জায়গায় হওয়া পসিবল এটা বাদ দিয়ে সেই জায়গাটা ফাইন্ড আউট করা, এবং ইলেকশনের জন্য যে কাজটা করা দরকার সেই জায়গায় তার স্ট্রিক্ট থাকাটা জরুরি। তাহলে এই যে অস্থিরতা, প্রতিদিন যমুনা ঘেরাও করো, প্রতিদিন শাহবাগ আটকে রাখো, এই কাজটা কখনো চলবে না।
এবং তার কাছে মানুষের এক্সপেকটেশনের জায়গাটা এই জন্য বেশি, উনার যে একটা পাবলিক ইমেজ আছে ওই জায়গাটা তো ক্ষতিগ্রস্ত হওয়া যায় না। কিন্তু যে ধরনের একটা প্লট, আমি খুব নিশ্চিতভাবে বিশ্বাস করি এই গভর্নমেন্টের ভেতর থেকে এমন কেউ আছেন তারা বোধহয় এই সুযোগের অপেক্ষা আছেন যে দীর্ঘদিন ইলেকশন হবে না, একটা অস্থির একটা পরিবেশ চলতে থাকবে এবং এইটাকে যত লম্বা করা যায়। এই কারণে মানে উইদিন গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের বাইরেরও কিছু মানুষ আমার মনে হয় এই হটকারী চক্রের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে পড়েছেন, যাদের কাজ কোনো না কোনো ক্যাপাসিটিতে বাজে দিকে নিয়ে যাওয়া। এই অবস্থায় যদি চলে একটা পর্যায়ে এমনও হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস এত প্রেসারে উনি যদি কখনো বলেই বসেন যে ঠিক আছে সবকিছু দেখো আমি ছেড়ে ছুড়ে যাই, তখন কিন্তু একটা খুবই বাজে একটা অবস্থা তৈরি হবে। এই জন্য আমার কাছে যেটা মনে হয় উনি যদি নিয়মিত প্রেস ব্রিফিংটা করতেন অন্তত মাসে একটা করে, তাহলে এখন তো নিশ্চয়ই শেখ হাসিনার আমল না, এখন সাংবাদিকরা অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন জিজ্ঞেস করার মতো টাইমটা ছিল, জিজ্ঞেস করতেন উনার পার্সোনাল ভিউ পয়েন্টটা কি আমরা জানতে পারতাম, কিন্তু উনি তো ওই মিডিয়াই ফেস করছেন না। সো উনি যদি মিডিয়াতে সামনে আসতেন তাহলে সবাই আলোচনাটা বুঝতে পারত। আমি ব্যক্তিগতভাবে কেন এই কথাটা বললাম, কারণ আমি একটা বেটার ডেমোক্রেটিক বাংলাদেশটা দেখতে চাই। আমি যেটা দেখতে চাই দেশ নর্মাল অবস্থায় ফিরুক, ব্যবসা বাণিজ্য যারা করে তারা নর্মাল লেভেলে চলুক। ইয়েস, রাজনীতিবিদদের আমি ফেরেস্তা মনে করি না, রাজনীতিবিদদের ভেতরে অনেক সমস্যা আছে, বিএনপির ভেতরে অনেক মানুষ আছে ঝামেলা তৈরি করছে, জামাতের ভেতরে আছে, এনসিপির ভেতরে আছে, এই যে অন্যান্য দলের কথা বাদই দিলাম, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায় এনসিপির হান্নান মাসুদ গিয়ে তাদেরকে মুসলেকা দিয়ে নিয়ে আসে, মানে তারাও তো অপকর্ম করছে, তারাও তো যে নতুন বন্দোবস্তের কথা, এটা তো নতুন বন্দোবস্তের কোনো কিছু হলো না। সো এই সামগ্রিক ব্যাপারে আমার কাছে মনে হয় বিভিন্ন জায়গায় ঢিল না ছুড়ে এই যে ডিসেম্বর না জুন এই ফরম্যাটে না গিয়ে এখন স্টেট ফরওয়ার্ড একটা জায়গায় চলে আসাটা উচিত, যাতে করে এই অস্থিরতাটা কমে যায়। খবরের কাগজে শিরোনাম পড়ছিলাম যে ঐক্যমত্য না হলে জনগণকে সব জানিয়ে যাব, আলী রিয়াজ বলেছেন। তার মানে কি ওনার মধ্যে একটা হতাশা আছে? এই বক্তব্য তো ক্লিয়ারলি বোঝা যায় যে তার জায়গায় হতাশার জায়গাটা আছে, কিন্তু আমি মোটা দাগে বিশ্বাস করি চেষ্টাটা করলে এখনো বেশ কিছু পয়েন্টে ঐক্যমত হওয়াটা সম্ভব। রাজনৈতিক দলও কিছু ছাড় দিবে, কিছু ধরবে পার্টিকুলার কিছু পয়েন্টে, কারণ আমাদের তো একটা বেটার বাংলাদেশ পাইতেই হবে। কিন্তু ওনার জায়গা থেকে যখন হতাশার জায়গাটা আসে, তার মানে এমন কিছু জায়গা আছে যারা ঠিকমতো পারফর্ম করতে পারছে না, অথবা যে জায়গাগুলো এই সরকার ঠিকমতো অ্যাড্রেস করতে পারছেন না। আবার অনেক জায়গায় আছে এক এক কথা এক এক সময়ে এক একবার এক এক মানুষ বলার চেষ্টা করছে, সেই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হওয়াটা জরুরি। আর্টিকেল 70 নিয়ে কি মতামত, গণভোট হবে কি হবে না সেটা নিয়ে কি মতামত, আপার হাউসের কি মতামত, মানে ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে কি মতামত, এই টাইপ পার্টিকুলার কিছু ফান্ডামেন্টাল জায়গা নিয়ে যদি কথাবার্তা হয় আমার মনে হয় যে ঐক্যমতের জায়গাটা চলে আসে। কিন্তু বর্তমানে যে অবস্থায় চলছে মনে হয় বহু মানুষ এই ব্যাপারেই স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলতে পারছে না যে কি হওয়ার দরকার, এবং এই কারণে ঐক্যমত কমিশনের স্বয়ং যিনি প্রধান তিনি যদি এই কথাটা বলেন সেটা তো হতাশার কথা। কিন্তু আমি এতটাও হতাশ না যে এই মুহূর্তে কোনো কিছুই হবে না, অনেকে হয়তো অনেক হতাশ হয়ে যায়। আমি মনে করি এখনো সম্ভাবনা শেষ হয়ে যায় নাই, কিন্তু উদ্যোগটা আর ঢাক ঢাক গুড় করে নেওয়ার মতো সময় নাই। এখন স্ট্রেট ফরওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজনৈতিক দলদের নিয়ে বসুক, ঐক্যমত কমিশনের সবাইকে নিয়ে বসুক, যে বসার পরে ইলেকশন রিলেটেড, ল অ্যান্ড অর্ডার রিলেটেড বিভিন্ন ব্যাপারে ডিরেক্টিভ নিক, কারণ রাজনৈতিকভাবে যদি দেশটাকে স্টেবল করতে হয় রাজনৈতিক দলগুলোকে আন্ডারমাইন করে কোনো অবস্থাতেই এটা করা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে সাইদ আব্দুল্লাহ। দর্শক মূল্যে আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।